পদ্মজা পর্ব ৬৮। লেখিকা ইলমা বেহেরোজ। আমি আছি আপনাদের সাথে নওসিন পারভিন। পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার, প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল, সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়েই গেল। এখন পদ্মজা গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা, সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে, গরমে মাথা ব্যথা হয়ে গিয়েছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গিয়েছে। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু করার ছিল না, সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজা চোখ তুলে তাকালো, আমির এসেছে। পরনে ফুলহাতা সাদা গেঞ্জি। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাট কাট গলায় বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজে কোড়াল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। ২-৩ দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরে এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়ি আসনি, যে যেভাবে চাইবে সেভাবেই হবে। ২১টা মেয়ে কি জোগাড় হয়ে গিয়েছে? আচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও শান্ত কণ্ঠ। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করলো। পদ্মজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠে, এত সহজ নাকি? এত সব রিদওয়ান কেন যে তোমাকে বলল? আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না, কষ্টও যেন সয়ে গিয়েছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করলো সে এখন এক দৌড়ে ধরক্তে চলে যাবে। যে ভাবনা সেই কাজ, এক পা করে পিছিয়ে যায়। আমির না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো, বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো, পদ্মজার দিকে তাকিয়ে বলল, তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসলো। তার মাথা কোনো কাজই করছে না। এখানে কোনো পথই নেই, সব পথ যেন বন্ধ করা। সে ভীষণ বিরক্তি নিয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবও না। আমাকে বাঁধবেন না অনুরোধ। ছলনার পথ নিতে চাইছো? ছলনা করব কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না, স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি, একটু শান্তি তো দিবেন। অভিনয়ে খুব কাঁচা তুমি, হচ্ছে না, ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজা থতমত খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলবে না। এক রাত চলে গিয়েছে, মানে আর 7 দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বস্ত্র হাতে নিল। পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো, তোমার বসা শোয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করেই বস্ত্রটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির আবার বক্সের দিকে ফিরল, বলল, দারুণ, আমি আমার কথা রাখবো। পদ্মজা বস্ত্রটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলেছে। পদ্মজা তৎক্ষণিক ভাবল, ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা আসছে, তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, ওইভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। আমির হাসলো, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে, তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে বলল, যা বলছি করুন। আমির নাছোড়বান্দা স্বরে বলল, করব না। পদ্মজার আশার পাহাড় 2 ভাগ হয়ে যায়। তবুও সে হার মানার মেয়ে নয়। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙুলের উপর ভর দিতে হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙুল ভেঙে যাবে। পদ্মজা দাঁড়াতে পারল, দাঁতে দাঁত কিরমির করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করে যাচ্ছেন।
আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, আর পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। খেয়াল না করে আমাকে আক্রমণ করতে চলে এসেছো। মস্করা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালের শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড়ে করে দিল, সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো। বোকা মেয়ে। এখন আমি যদি তোমার গলায় শিরাটা কেটে ফেলি, আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজা মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এইভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমির তার প্রাণ নিয়ে নেবে, কিন্তু আমির সেটা করলো না। পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে তখন পদ্মজা প্রশ্ন করলো, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে, দিকদিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুলকিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছুই পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক বের হতে পারবে না। আরভিদ বলল, যদি আমাকে আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণও করতে পারে না, তাই নির্ভয়ে থাকবে। যা ইচ্ছে করুক, পাত্তা দেবে না, মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। আরভিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে, আমার আস্তে আস্তে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল। পদ্মজা দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি? নেই। আমির নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি, কিন্তু পা বন্দি না। দরজাও খোলা। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, বেরিয়ে আসলো বাইরে। চারিদিক নির্জন, থমথমে। সে আগে প্রতিটি ঘর দেখল। এটুতে রিদওয়ান ঘুমাচ্ছে, বাকি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তে মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া রক্তটা বোধহয় এদের মনের আনন্দ, তাই নামকরণ হয়েছে ধরক্ত। পদ্মজা দরজা ধাক্কা দিতেই আরভিদ সামনে এসে দাঁড়াল। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে, আজ শেষ দিন। পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছা রায়পুর মেলায় যাওয়ার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি। তিনি সব সময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেইছে, কখনো যায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছার কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমাকে নিয়ে যাব। কইল, কাল দুপুরে বড় সড়কে আইসা পড়বা, বোরখা পয়রা আইবা। মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে, কালো বোরখা পরা, আপাদমস্তক ওড়না দিয়ে ঢেকে রাখা, মাথার উপর তুলে রেখেছে নিকাব। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত, ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার আংশিক অংশ বাতাসে উঠছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো। হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় আম্মা আসতেই দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কি বইলা আইছো? কিছুই না, বলেছিলাম সুরুজ চাচার বাড়িতে যাব। তখন বলল, কোথাও যাওয়া যাওয়াই নাই। আপা জানতে পারলে নাকি বড় আম্মার উপর রাগ করবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করব তো, না বলে কতবার বের হয়েছি, কিছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি ওঠো, যাইতে সময় লাগবো। পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করলো। সে বলল, সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকালো, বলল, তাইলে কি দিয়া যাইবা? হাঁইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো। মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটাই পূর্ণার
তাকালো মৃদুলের খুব কাছে। আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে। ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাতও ধরেনি, আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে। পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভুরু যুগল বেঁকে যায়। সে ধমকে ওঠে, নাটক করতেছ কেন? তাড়াতাড়ি উঠো আর মুখটা ঘুরো, মানুষ দেখব। সূর্যের কিরণে সে পড়ে মৃদুলের চোখে মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসলো। মৃদুল মৃদু হাসলো, যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতির উথাল পাতাল ঢেউ ওঠে। পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁপতেছ কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা, সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। পথের দুই দিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা। এ কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে ওঠা অপ্রতিরোধ্য তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে, সে তো লজ্জায় মরেই যাবে। মৃদুল আবার ডাকলো, পূর্ণা। পূর্ণা জুবুথুবু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হইয়া যাইতেছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামলো। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, দূরে থাকা ভালো। তোমার ছোঁয়া বিজলির মতন বাইরিতাছে আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখলো না, হেসে ফেলল। যদিও হাসি দেখা যায়নি, তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে বলল, হাসো হাসো, হাসবাই তো, আর একটু হলে মরেই যেতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল, হয়েছে, আর হাসা লাগবো না, হাঁটো। মাঠের মাঝখান দিয়ে যাই কি বলো, তাইলে তাড়াতাড়ি যেতে পারবো। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বলল, সাইকেল কি করবেন? হাত দিয়ে ঠেলে নিয়ে যাব। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে। মেলায় ঢুকতেই আসরের আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাজ পড়ে। সে ভীত কণ্ঠে বলছে, আসরের আজান পড়ে গেছে, বাড়ি কখন যাব? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে। আসুন চলে যাই, মাত্র তো আইলাম, কিছুই কিনলা না, এরপর যেমনে দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক হইলেও নিয়ে যাবা, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। এই প্রথম মৃদুল হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থমকে গেছে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ। পূর্ণার মনের আঙিনা জুড়ে নৃত্য শুরু হয়। সে ভুলে যায় তার বাড়ি ফেরার তাড়া। মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকেই ছুটে যায়। চারিদিকে কত শব্দ, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি। কিছুই পূর্ণা চোখে পড়ছে না। শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে। মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে। রঙিন রঙিন স্বপ্ন দেখে। এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। 8 ডজন চুড়ি কিনলো। পূর্ণা মানা করেছে, মৃদুল শোনেনি। চুড়ির কেনার পর মৃদুল বলল, অন্য কিছু দেখো। নূপুর নিবা না? পূর্ণা মাথা নাড়ল। সে নূপুর নেবে। সে একটা একটা করে নূপুর দেখা শুরু করলো। মৃদুল 1 ডজন সুতার চুড়ি হাতে নিল। চুড়িগুলো নিজের চোখের সামনে ধরল। চুড়ির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাব মাথার ওপর তুলে রাখা চিকন নাকে নাকফুলটা জলজল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুড়ি সরিয়ে নিল, অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুড়ি লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে। পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করলো, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুল বলল, জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম, আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে। কাঁদো কাঁদো স্বরে বলল, আমার আর কিছু লাগবে না, জীবনে আর মেলায় আসবো না,
বাড়ি নিয়ে চলুন। কাঁদতেছ কেন? আইছা আর কিছু কিনবো না, বাজারে যাই, এরপর বাড়ি যাবো। মেলার প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারে এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে, যাওয়ার সময় নিয়ে যাবে। দোকানদার মুজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল। মৃদুল বলেছে আরেকদিন যাবে। তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয়, তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল, মৃদুল না? মৃদুল পরিচিত কারোর কণ্ঠে পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটিকে দেখে চিনতে পারলো। বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো ভালোই আছি। রায়পুরে কি মেলায় আইছেন? ছোট বইন্ডার জামাইন বাড়ি এখানে, তোমার সাথে কেলা এইডে বউ নাকি? বিয়া করলা কবে? পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখলো, তারপর বলল, জি ভাই, বউ মাঝখানে হইল। তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটলো। মৃদুল আউ করে ওঠে। গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আইছা ভাই, আজ আসি। রায়পুর কার বাড়ি আইছো? কইলা না তো। অনন্তপুর আইছি, ফুপুর বাড়ির। এখন যাই ভাই। মুজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না? জি। মানুষটাকে দেখার অনেক ইচ্ছা ছিল, অনেক ভালো কথা শুনি। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, চইলা আইয়েন, আমি তো আইছি, আমারে এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল, ও বললেন কেন? মৃদুল বলল, তে কি কইতাম, গ্রামে তোমারে আমারে মানুষ একলগে কথা কইতে দেখে হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইছো, কি হইব জানো? এই জন্য বউ বলছেন। পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসলো, বলল, আর কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ হয়ে আসছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় হইতেছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলায় এত দূরে আছো, যদি কিছু হয়ে যায়? মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওয়া দেখা। মৃদুল হো হো করে হাসতে থাকলো। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পিছনে ডাকে, আরে খাড়াও। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি, মারামারি লেগেছে বোধহয়। পূর্ণা মৃদুল রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এদিকে কেউ নাই, আমি যাইতেছি আর আইতেছি। পূর্ণা চারপাশ দেখলো। ঘাটে অনেক নৌকা টলার বাঁধা, কেউ নেই, সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করতে আর সময় পেল না। মৃদুল চলে গেল। পূর্ণা কাছুমাছু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে, কোনো ট্রলার এদিকে আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁসছে, তার এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। 3-4 দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করেছে। সারাদিন দৌড়াদৌড়ি করেছে। খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে। কখনো কোনো ভুল হয়ে যায় কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে সেই ট্রলারটি ঘাটে বাঁধা। তাদের আরও 4টা ট্রলারও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনে ছোট নৌকা এসে থামলো। নৌকায় রয়েছে মুজিদ, খলিল, সাথে আর 2জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল, ছাদ থেকে নামলো, মুজিদকে ভক্তির সাথে সালাম দিল। মুজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন, এইখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মুজিদের সাথে থাকা 2জন লোক মুজিদের সাথে বুক বুক মিলিয়ে বলল, তাইলে এখন আসি ভাই। মুজিদ বললেন, জি আসুন, শুক্রবার কিন্তু আসবেন। আরে আসবো, এই আসবো, আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না? মুজিদ হেসে বললেন, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আর একটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মুজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকে সর্ষের তেল দিয়ে আরাম করা হচ্ছে। মুজিদ বললেন, আরে আব্বা, আমারও তো আছি।
খলিল বাঁকা স্বরে বললেন, সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই, এই কয়দিনেই তোর। খলিল পুরো কথা শেষ করতে পারলেন না। আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল, তুই চুপ থাক, তোর ছেঁড়ারে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব, সামনে না বিয়ে করাতে যাচ্ছে, সে বিয়ে ভেস্তে যাবে। আহ আমির, চাচাকে তুই তাকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই ওরে চাচা রাখি, আর তোমার জন্যই ওই বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে, বিন্দুমাত্র সম্মান করে না। খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মজিদ মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বললেন, কেন যে তোরে নিজের মধ্যে ভেজাল করিস? এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে। আমির নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। মজিদ সময় নিয়ে বললেন, এত রেগে আছিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে সে। মজিদ আর কথা বাড়ালেন না। নৌকা ছেড়ে দেওয়া হয়। চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতর থেকে মন্ত বেরিয়ে আসে। আমিরকে দেখে ভাই ছেড়িটারে সামলানি যাইতাছে না। যেভাবে সামলানো যায় সেভাবে সামলা। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগালি শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এ কথা কতবার বলবো? মনন্ত ভেতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো। একটা বরখা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমির রাফেদকে বলল, ঘাটের মুখে মানুষ আছে? না স্যার, বাজারে এক দোকানদার আর এক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা, সবাই ওইখানে। আমির চারপাশে চোখ বুলিয়ে নিল। কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটিকে দেখছো, নিয়ে আসো। রাফেদ ভ্যাবাচাকা খেয়ে গেল। এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার। সে ঢোক গিলে বলল, কি বলেন স্যার, এভাবে? তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাছ থেকে তুলে আনতে হবে। মনন্তরে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। স্যার স্যার। আমির জায়গা ছেড়ে দূরে সরে যায়। রাফেদের শেষ কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে। এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে। কিন্তু কি করবে? বের হতে তো কোনোভাবে পারবে না। মেয়েগুলো ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু না। তবুও মনটা কুগাইছে। ভুল হয়েছে মনে হয়। সে নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো? রাফেদ হাঁ করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাঁচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মনন্তরে নিয়ে ট্রলার থেকে নামলো। তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরখা পরা মেয়েটিকে। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব ৬৮। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।